আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর বৈজ্ঞানিক প্রক্রিয়া ও পরিমাপ অধ্যায় 1-এর প্রশ্ন উত্তর এগুলো পর্যালোচনা করব, যেগুলো অবশ্যই পরীক্ষায় আসতে পারে। যেমন ষান্মাসিক পরীক্ষা, অর্ধবার্ষিক পরীক্ষা অনেক গুরুত্বপূর্ণ। এই অধ্যায় এর প্রশ্নগুলো অনেক গুরুত্বপূর্ণ এবং অনেকবার আমরা এগুলো প্র্যাকটিসের মাধ্যমে সেগুলোকে আমরা চেষ্টা করব জানতে। যেমন বৈজ্ঞানিক প্রক্রিয়া ও পরিমাপ, এই বৈজ্ঞানিক প্রক্রিয়া ও পরিমাপ সম্পর্কে এখানে অনুশীলনের মধ্যে কী রয়েছে আমরা দেখব। সেটা হচ্ছে যে একটু জুম করে আমি দেখাচ্ছি, জুম করে কীভাবে দেখায় এভাবে আমি জুম করছি, এই জুম করে আমি দেখাচ্ছি তোমাদেরকে। যেমন শূন্যস্থান পূরণ, শূন্যস্থান পূরণটা পরিমাপের একক দুই প্রকার, ড্যাশ ও ড্যাশ। 2 আন্তর্জাতিক পদ্ধতিতে SI এককের সংখ্যা ড্যাশটি, সকল পদ্ধতিতে সময়ের একক ড্যাশ। তাহলে পরিমাপের একক, পরিমাপের এই এককটা, এই পরিমাপের এককটা আমি মার্ক করে দেখাচ্ছি। এই পরিমাপের একক দুই প্রকার, কি? মৌলিক ও যৌগিক। আন্তর্জাতিক পদ্ধতিতে SI এককের সংখ্যা ড্যাশটি, কয়টি? দুইটি। তারপরে সকল পদ্ধতিতে সময়ের একক সেকেন্ড, সময়ের একক সেকেন্ড, সকল পদ্ধতিতে সময়ের একক সেকেন্ড। তারপরে এখানে বহু নির্বাচনী প্রশ্ন উত্তর আসবে, সঠিক উত্তরের বৃত্তটি ভরাট করো। যেমন ভরের একক কোনটি? কিলোমিটার, কিলোগ্রাম, তাহলে উত্তর হচ্ছে কিলোগ্রাম। তারপরে একটি ইট যে জায়গা দখল করে তাকে কি বলে? তাকে আয়তন বলে। যার দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা আছে সেটি হচ্ছে সে সমস্ত পদার্থই আয়তন দখল করে। তারপরে চিত্রে পাথরের আয়তন কত? এখানে পাথরের আয়তনটা আমরা দেখতে পাচ্ছি, এই যে পাথরটা, এই পাথরের আয়তন কত? পাথর ফেলার পরে আমরা আরেকটু জুম করলে দেখতে পাবো যে আসলে এখানে কি ঘটতে যাচ্ছে। যে এখানে পাথর ফেলার পরে উচ্চতা, পাথর ফেলার আগের উচ্চতা, পাথর ফেলার পরে উচ্চতা ছিল 15 ঘন সেন্টিমিটার, আর পাথর ফেলার আগে উচ্চতা ছিল 10 ঘন সেন্টিমিটার। তাহলে চিত্রে পাথরের আয়তন কত? পাথরের আয়তন হচ্ছে 5 ঘন সেন্টিমিটার। 5 ঘন সেন্টিমিটার কেন? কারণ এখানে 5 দুগুণে 10, 3 পাঁচা 15, তাহলে চিত্রে পাথরের আয়তন 5 ঘন সেন্টিমিটার। তারপরে এই চিত্রে প্রদর্শিত বস্তুটির আয়তন নির্ণয় ক্ষেত্রে কয়টি? 1টি, 2টি, 3টি। এই চিত্রের মধ্যে আমরা দেখতে পাচ্ছি, এই চিত্রের মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি? এই চিত্রে প্রদর্শিত বস্তুটির আয়তন নির্ণয়ের ক্ষেত্রে কয়টি গুণফল দরকার? কয়টি গুণফল দরকার? কারণ এই চিত্রে কয়টি গুণফল দরকার? দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা। এই হলো দৈর্ঘ্য, এই হলো একটা দৈর্ঘ্য, এই হলো প্রস্থ, আর এই যে মাঝখান থেকে এটা যে ত্রিমাত্রিক একটা চিত্র, এই জন্য এখানে একটা উচ্চতা আছে। তো এই জন্য এটার মধ্যে তিনটি ক্ষেত্রে তিনটি দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, তিনটি গুণফল। তারপরে আমরা দেখতে পাচ্ছি, তারপরে এখানে দেখতে পাচ্ছি যে কিছু আলোচনা রয়েছে। কিলোগ্রাম দৈর্ঘ্যের একক, মিটার প্রভৃতি। আমরা যখন কম দৈর্ঘ্যের কোনো কিছু, যেমন টেবিলের দৈর্ঘ্য পরিমাপ করতে যাই তখন মিটার ব্যবহার করতে পারি, কিন্তু আমরা যখন ঢাকা থেকে চট্টগ্রামের দূরত্ব পরিমাপ করতে যাই তখন কিলোমিটার ব্যবহার করি। আবার ছোট একটি পেন্সিল দৈর্ঘ্য মাপতে গিয়ে ব্যবহার করি সেন্টিমিটার। এখানে কিলোমিটার ও সেন্টিমিটার যথাক্রমে মিটার গুণিতক
মিটারের ভগ্নাংশ, কারণ 1 কিলোমিটার সমান 1000 মিটার, আবার 1 সেন্টিমিটার 100 ভাগের 1 মিটার। এখানে আমরা দেখলাম সরাসরি একক ব্যবহার না করে একক গুণিতক ও ভগ্নাংশ ব্যবহার কারণে সুবিধা হয়েছে, অর্থাৎ বড় কোনো রাশির পরিমাপের একক গুণিতক ও ছোটো রাশির পরিমাপে একক ভগ্নাংশ ব্যবহার করা প্রয়োজন। তো এখানে একটা প্রশ্ন হচ্ছে যে পরিমাপের ক্ষেত্রে ক্ষেত্রফল ও আয়তনের মূল পার্থক্য কোথায়? মানে ক্ষেত্রফল ও আয়তনের মূল পার্থক্যটা কোথায়? আমরা জানি ক্ষেত্রফল সমান কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ। ক্ষেত্রফল পরিমাপের জন্য শুধুমাত্র দৈর্ঘ্য প্রস্থ প্রয়োজন ক্ষেত্রফল পরিমাপের জন্য। আর আয়তন পরিমাপের জন্য কি দরকার? দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, দৈর্ঘ্য উচ্চতা প্রয়োজন। তাহলে তো স্বাভাবিকভাবে বুঝে যাচ্ছে যে আসলে এখানে পার্থক্যটা কি। অর্থাৎ আয়তন পরিমাপের জন্য উচ্চতাও প্রয়োজন, কিন্তু ক্ষেত্রফল পরিমাপের জন্য দৈর্ঘ্য আর প্রস্থ প্রয়োজন। তারপরে গাণিতিক সমস্যার সমাধান 1-এ লেখা হয়েছে একটি ক্ষেত্রের দৈর্ঘ্য 5 মিটার ও প্রস্থ 4 মিটার হলে এর ক্ষেত্রফল কত? তো এখানে এই স্পষ্ট অঙ্কটা কীভাবে করতে হবে? দেওয়া আছে ক্ষেত্রের দৈর্ঘ্য 5 মিটার, প্রস্থ 4 মিটার। ক্ষেত্রফল আমরা জানি দৈর্ঘ্য গুণ প্রস্থ বর্গ একক। তাহলে দৈর্ঘ্য হলো 5 আর প্রস্থ হলো 4, তাহলে বর্গ মিটার হয়ে যায়। তারপর সমান 4×5 20 বর্গ মিটার, অতএব ক্ষেত্রটির ক্ষেত্রফল 20 বর্গ মিটার। 2 নম্বরে একটি কক্ষের ক্ষেত্রফল 20 বর্গ মিটার, কক্ষটির দৈর্ঘ্য 5 মিটার হলে প্রস্থ কত? তাহলে এটা অবশ্যই ভাগ দিতে হবে। ক্ষেত্রফল আছে 20 আর কক্ষের দৈর্ঘ্য হলো 5 মিটার, তাহলে ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ। শুধু প্রস্থরে যদি আমরা বাম পাশে রাখি তাহলে ক্ষেত্রফলকে দৈর্ঘ্য দিয়ে ভাগ করতে হবে, অর্থাৎ 20 বর্গ মিটার ভাগ 5 মিটার সমান 4×5 20 মিটার। অতএব কক্ষটির প্রস্থ 4 মিটার। তারপর 3 নম্বর অঙ্কে দেখা যাচ্ছে একটি বাক্স 20 সেন্টিমিটার লম্বা, 10 সেন্টিমিটার প্রস্থ এবং 5 সেন্টিমিটার উঁচু। 100খানা বাক্সের আয়তন কত হবে? দেওয়া আছে বাক্সটির দৈর্ঘ্য হলো 20 সেন্টিমিটার, প্রস্থ হলো 10 সেন্টিমিটার, উচ্চতা হলো 5 সেন্টিমিটার। তাহলে বাক্সের আয়তন আমরা জানি আয়তনের সূত্র দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা ঘন একক। হ্যাঁ, আয়তনের ক্ষেত্রে ঘন একক ব্যবহার করা হয়। এখানে এককের জায়গার মধ্যে যেহেতু এটা দৈর্ঘ্য পরিমাপ একক, তাহলে সেন্টিমিটার হবে। তাহলে 20, দৈর্ঘ্য হইল 20, প্রস্থ হইল 10, উচ্চতা হইল 5, তাহলে সবগুলো গুণ করলে 1000 ঘন সেন্টিমিটার। সুতরাং একখানা বাক্সের আয়তন 1000 গুণ 100, 100খানা। এটা হলো একটা বাক্সের আয়তন 1000 ঘন সেন্টিমিটার। তাহলে সুতরাং 100খানা বাক্সের আয়তন কত হবে? 100 দ্বারা গুণ হবে। গুণ হলে সেটি কত হবে? একক, দশক, শতক, সহস্র, অযুত। একক, দশক, শতক, হাজার, 100,000 মানে 1 লক্ষ ঘন সেন্টিমিটার। অতএব 100খানা বাক্সের আয়তন 1 লক্ষ ঘন সেন্টিমিটার। তারপরে আছে এখানে সৃজনশীল প্রশ্ন উত্তর। ফারহানের পড়ার ঘরের ক্ষেত্রফল 40 বর্গ মিটার, যার দৈর্ঘ্য 10 মিটার। তার পড়ার টেবিলের দৈর্ঘ্য 1 মিটার এবং প্রস্থ 50 সেন্টিমিটার। ফারহানের সমাকৃতি আরেকটি টেবিল সেই ঘরে রাখলেন। তাহলে দৈর্ঘ্যের একক কি? পরিমাপের প্রয়োজন হয় কেন? এর ফারহানের পড়ার ঘরের প্রস্থ কত? এরপরে টেবিল দুটি রাখার পর ঘরে কতটুকু জায়গা ফাঁকা থাকবে। তো এখানে ক নাম্বারের যে উত্তরটা, এই উত্তরটা আমি বাইর করছি। ক নাম্বারের উত্তরটা হচ্ছে যে দৈর্ঘ্যের একক কি? দৈর্ঘ্যের একক মিটার। আমরা সবাই জানি দৈর্ঘ্যের একক কি? মিটার। দৈর্ঘ্যের একক মিটার। এটা এদিকে আসলো, দৈর্ঘ্যের একক মিটার, এটা আমরা জানলাম। তারপরে আমাদের দৈনন্দিন জীবনে পরিমাপের প্রয়োজন হয় কেন? আমাদের দৈনন্দিন জীবনে পরিমাপের প্রয়োজনীয়তা অপরিসীম। কারণ জীবন ধারণের জন্য প্রতিনিয়তই আমাদেরকে বিভিন্ন জিনিসের আদান প্রদান করতে হয়, যেমন কেনাকাটা, কোনো কিছুর পরিমাণ নির্ণয় করা, এমনকি বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রেও পরিমাপের প্রয়োজন। কারণ এই পরিমাপ ব্যতীত এই কাজগুলো কোনোভাবেই সম্পন্ন করা সম্ভব নয়। অর্থাৎ দৈনন্দিন জীবনে বিভিন্ন কাজে যথাযথ সম্পন্ন করতে পরিমাপের প্রয়োজন হয়।
তারপরে এখানে